রূপনগর গ্রামটি ছিল অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ, কিন্তু তাতে কি, এই এলাকার একটি পদ্মপুকুরই ছিল গ্রামবাসীর দিনে দুপুরে আতঙ্কের কারণ। গ্রামবাসীরা সকলেই মনে করে এই পুকুরে থাকে এক ভয়ঙ্কর শাকচুন্নি। দিন পেরিয়ে সন্ধে গড়ালেই কেউ যদি এই পুকুরে আসে, পুকুর থেকে শাকচুন্নির হাত বেরিয়ে এসে তার ঘাড় মোটকে পুকুরেই ডুবিয়ে মারে। একদিন এক গ্রামবাসী দীনেশ ও তার স্ত্রী বিনার মধ্যে প্রচুর ঝগড়া শুরু হলো। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, আমিই তো ভুল করি, তোমার যেন কোনো ভুল নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভুল তো আমিও করি। আমার তোমাকে বিয়ে করাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কি এত বড় কথা আমায় বলতে পারলে? ঠিক আছে, যেদিকে দু চোখ চাই সেই দিকে আমি চলে যাচ্ছি, যাও। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কোথায় আর যাবে, ঘুরে ফিরে এখানেই আসতে হবে। এই কথা বলে বিনা পুকুর পাড়ের ধার দিয়ে হাঁটতে হাঁটতে কিছু একটা মনে করে পুকুর পাড়ে বসে পড়ে। ধুর, রোজ রোজ অশান্তি আর অশান্তি। এই লোকটার সাথে তো আমার বিয়ে করাই উচিত হয়নি, কেন যে বিয়ে করতে গেলাম। সব কিছুতে শুধু আমার দোষ আর আমার দোষ, নিজের দোষ চোখেই দেখে না। শুনেছি এই পুকুরে আবার শাকচুন্নি আছে, শাকচুন্নি আজকে আমায় গিলে খাক, তবু আমি বাড়িতে যাব না। আর আমার স্বামী যা ঝগড়ুটে, তার থেকে শাকচুন্নি অনেক কম। আরে বাহ, পুকুরে কতগুলো পদ্ম ফুল ফুটে আছে, কি সুন্দর এই পরিবেশটা। না না, শাকচুন্নি থাকতেই পারে না এত সুন্দর পুকুরে। যাই, কয়েকটা পদ্ম ফুল ছিঁড়ে আনি, এমনিতেও মনটা ভালো না। এইসব কথা ভাবতে ভাবতে বিনা জলে নেমে পদ্মফুল ছিঁড়তে যায়, আর হঠাৎই জলের মধ্যে থেকে কিছু একটা শব্দ তার কানে ভেসে আসতে থাকে। আরে এ কি, জলের মধ্যে আবার কিসের আওয়াজ হচ্ছে? কেমন জানি অদ্ভুত লাগছে আওয়াজটা, গাটাও তো চমচম করছে। আর পুকুরের থেকে কাজ নেই, উঠে পড়ি তাড়াতাড়ি। বিনা যেই না পুকুর থেকে উঠতে যাবে, তখনই সে খেয়াল করে একটা হাত তার দিকে ইশারা করে ডাকছে, আয় আয়। ওরে বাবা, ওটা কি? ওটা তো একটা হাত মনে হচ্ছে। এরপরে জল থেকে হাতটা উঠে এসে বিনার দিকে আসতে থাকে। আমাকে কিছু করো না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এরপরে বিনা জলে ডুবে ওখানেই মরে যায়। তারপর এই ঘটনাটি সারা গ্রামে ছড়িয়ে পড়ায় এক আতঙ্কের সৃষ্টি হয়। আর এই ঘটনাটা নিয়েই বিক্রম তার স্ত্রী মনিকার সাথে আলোচনা করতে থাকে। আরে মনিকা, তুমি এখানে চুপচাপ বসে আছো যে, তুমি কি শুনেছো গ্রামে কি ঘটনা ঘটেছে? আরে ওই পাশে বিনা বৌদি আছে না, সে তো দাদার সাথে ঝগড়া করে পুকুর পাড়ে এসে সারা জীবনের জন্য চলেই গেল। কি অবস্থা বলো তো, আর সবাই বলছে পুকুর পাড়ে শাকচুন্নি ডুবিয়ে মেরেছে। হা হা হা। তুমি একদম চুপ করো, সবাই যেটা বলছে সেটাই ঠিক। এইদিকে ভয়ে জড়সড় হয়ে বসে আছি, পুকুর ঘাটে জলটাও আনতে যেতে পারছি না, আর তুমি এখানে হাসছো। আরে না না মনিকা, হাসছি কি আর এমনি, মানুষ 2025-এ পা দিয়ে ফেললো, এখনো ভূত প্রেত এইসবে বিশ্বাস করছে, ভাবা যায়? হ্যাঁ তো কি হয়েছে, ভূত প্রেত তার আবার 2025 আর 50, তাতে কি, ওরা তো প্রেতাত্মাই, তাই না? ও আচ্ছা, বিষয়টা যদি এরকম হয় তাহলে তো আমাকে একটু খুঁটিয়ে দেখে আসা দরকার, কি বলো মনিকা? আরে হয়েছে, থাক থাক, তোমাকে অত আর সাহস দেখাতে হবে না। তুমি সব সময় এত সাহস দেখাতে গিয়ে বিপদে পড়ে যাও। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? একদম ওই রকম করবে না যেটা তুমি ভাবছো। আরে মনিকা, তুমি সবসময় শুধু শুধু ভয় পাও, আমার কি কখনো কিছু হয়েছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে অত চিন্তা করতে হবে না, চুপচাপ শুয়ে পড়ো। এইদিকে বেলা গড়িয়ে সন্ধে নামতেই একটা হ্যারিকেন নিয়ে বিক্রম চলল পুকুর পাড়ের উদ্দেশ্যে। বিক্রম ছিল সেই গ্রামের সবচাইতে সাহসী ছেলে। সে কখনোই ভূতপ্রেত বিশ্বাস করতো না, তাই কাউকে না জানিয়ে একটা হ্যারিকেন নিয়ে একাই চলে এলো পুকুর পাড়ে। এত সুন্দর একটা পুকুর ঘাট, এখানে নাকি ভূত আছে, শাকচুন্নি আছে, হা হা হা। আমার তো একদম বিশ্বাস হয় না। আজ আমি সারা রাত এখানেই থাকবো। আজ আমি দেখেই ছাড়বো ভূত বাবাজি নাকি ভূত মাতাজি নাকি ফক্কাজি। হা 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 হা। ওই গেলে গো ভূত, দেখাও তোমার রূপ, তোমার লাগি বুকটা আমার করে যে ধুক ধুক। এই কথা বলা মাত্রই জলের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে এসে বিক্রমের দিকে ইশারা করে ডাকতে থাকে। বিক্রমও আচমকা তা দেখে কিছুটা আশ্চর্য হয়ে যায়।
আর বিক্রমের চোখের সামনেই জলের মধ্যে থেকে শাকচুন্নি বেরিয়ে আসে। কে রে তুই ছোড়া? তোর কি কোনো ভয় ডর কিচ্ছু নেই? কেনই বা এসেছিস এত রাতে এই পুকুর ঘাটে? কেনই বা মজা করছিস এমন? শাকচুন্নিকে এরকম প্রশ্ন করতে দেখে বিক্রম কিছুক্ষণ অবাক হয়ে রইল। এ কি, আমি কি চোখের সামনে যা দেখছি সব সত্যি? এ তো সত্যি সত্যি শাকচুন্নি। কি করি এবার? আমি এক কাজ করি, কেন এরকম মানুষ এখানে এসে মারা যায় সেটা বরং প্রশ্ন করা যাক। এই না মানে শাকচুন্নি, আমার একটা প্রশ্ন ছিল, যদি প্রশ্নের উত্তর পেতাম তাহলে খুবই খুশি হতাম। বল বল, কি প্রশ্ন তোর মনে? তাড়াতাড়ি বলে ফেল। আচ্ছা শাকচুন্নি, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো শাকচুন্নি, তাহলে কেন তোমার পুকুরে কেউ এলে তুমি তাকে মেরে ফেলো? কে বলেছে তোকে ছোড়া এইসব বাজে কথা? যে আসে তাকেই আমি মেরে ফেলি না রে। যে আমার পুকুরের পদ্মফুল ছিঁড়ে, যে আমার পুকুরকে নোংরা করে, আমি তাকেই মেরে ফেলি। কারণ এই পুকুরটা আমার অনেক প্রিয়। এই পুকুরটা আমার, আমি নোংরা হতে দেব না, সৌন্দর্য নষ্ট হতে দেব না কোনোদিন। হ্যাঁ, কি বললে? এই পুকুরটা তোমার? ও, তাহলে তুমি অনেক ভালো শাকচুন্নি। কিন্তু তুমি যদি এই পুকুরে থাকো তাহলে সবাই এখানকার জল নিতে অনেক ভয় পায়। কেন তুমি পুকুরে শুধু শুধু আটকে আছো? কেনই বা মানুষকে ভয় দেখাচ্ছ? কি বলছিস সোনা? এই পুকুরে আমি শুধু শুধু আটকে নেই রে। এই পুকুর আমার অনেক শখের পুকুর। এই কথা বলে শাকচুন্নি কাঁদতে লাগলো। আরে এ কি শাকচুন্নি, তুমি আবার কান্না করছো কেন? তোমার যদি কোনো দুঃখ থাকে তুমি আমাকে বলতে পারো। হ্যাঁ রে ছোড়া, মনে যে আমার ভারী দুঃখ। এই কথা বলে শাকচুন্নি তার মনের দুঃখের কথা বিক্রমকে শোনাতে লাগলো। একটা সময় ছিল যখন এই পুকুরের পাড়ে ছোট্ট কুঁড়ে ঘরে আমরা দুই বুড়ো বুড়ি বাস করতাম। আরে গিন্নি, জানোই তো আজকাল শরীরটা এত ক্লান্ত হচ্ছে যে ভারী ভারী কাজ আর করতে পারছি না। এইদিকে জমিদারের পাওনা মেটাবার জন্য রোজই বলছে। এমন কি করা যায় তুমি একটু বলো তো? আরে তোমাকে তো কবে থেকে বলছি, আমাদের উঠোনে কত বড় জায়গা, এখানে একটা পুকুর করে মাছ চাষ করে দুজনা মিলে বেশ চলে যেত। তুমি তো আমার কথাই শোনো না। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমি কালই লোক ডেকে একটা পুকুর খনন করে নেব। পরের দিন সকাল হতে না হতেই রামলাল একটি লোকের খোঁজে বেরিয়ে পড়ে। লোক ডেকে এনে বাড়ির উঠোনেই একটা বড়সড় পুকুর খনন করতে শুরু করে দেয়। দেখো গিন্নি, দেখো তোমার কথা মতো পুকুর কেটে মাছও ফেলে দিয়েছি। এইপর বাকিটা জীবন মাছ চাষ করেই দুজনা কাটিয়ে দিতে পারবো, কি বলো? হ্যাঁ গো, তোমাকে তো কবে থেকেই বলছি, খুব ভালো করেছো। কাল সকালে আমি কিছু পদ্ম ফুলের বীজ ফেলে দেব। জানো তো, পুকুর আমার অনেক দিনের শখ ছিল, তার মধ্যে পদ্ম ফুল ফুটবে। আহা! তারপর থেকে রামলালের আর ভারী ভারী কাজ করতে হয় না। নিজের পুকুরে মাছ চাষ করে তারা সুখে শান্তিতে কাটাতে থাকে। এইদিকে রামলালের স্ত্রী অলকার পছন্দের পদ্ম ফুল ফুটে সারা পুকুর ভর্তি হয়ে যায়। স্ত্রী অলকা মাছ ধরে দিত আর রামলাল তা নিয়ে সকাল সকাল বাজারে বের হয়ে যেত। আরে রামলাল, তোকে না বলেছি পাওনাগুলো দিতে না পারলে তোর বাড়ির জমিটা আমায় দিয়ে দিতে? তুই এদিকে পুকুর পার করে ফেলেছিস, তোর তো সাহস কম নয়। আরে জমিদার বাবু, আর কটা দিন সময় দিন, মাছ বিক্রি করে আপনার সমস্ত টাকা শোধ করে দেব। তুই আবার আমার সাথে চালাকি শুরু করেছিস? তোকে না বলেছি টাকা আমার চাই না, তোর জমিটাই আমার চাই। ঠিক আছে, তুই তোর জমি আমায় দিবি না তো তোকে আমি দেখে নেব। এই কথা বলে আর একটা দিনও সময় না দিয়ে যখন আমরা ঘুমিয়ে পড়ি, মাঝ রাতে ঘুমন্ত অবস্থায় বাড়ি সহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে যায়। বুঝেছিস ছোড়া? তারপর থেকে এই পুকুরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে এখানেই থেকে আছি আমি।
কেউ যদি পুকুরের ফুল ছেড়ে কেউ যদি ময়লা করে তবে তার ঘাড় মোটকে এই পুকুর পাড়ে ডুবিয়ে মারি রে। তবে হ্যাঁ, তুই যখন চাইছিস গ্রামের কোনো লোকের যাতে ক্ষতি না করি, তাহলে তোকেও আমাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ শাকচুন্নি, আমি তোমায় কথা দিলাম। বলো আমায় কি করতে হবে। এই গ্রামের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তবে শোন, তোকে এই গ্রামের লোককে বোঝাতে হবে যাতে এই পুকুর পাড় একদম নোংরা না করে, সৌন্দর্য যাতে একদম নষ্ট না করে। তাহলে আমি আর কারো ক্ষতি করব না, কারণ এই পুকুর আমার অনেক প্রিয়। বল, পারবি তুই? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই পারবো শাকচুন্নি। গ্রামের ভালোর জন্য এইটুকু তো আমাকে পারতেই হবে। তুমি নিশ্চিন্তায় থাকো, তোমার এই পুকুরের আমি কোনো ক্ষতি হতে দেব না, সৌন্দর্যও নষ্ট হতে দেব না। বিক্রমের এই কথা শুনে শাকচুন্নি মনে মনে খুবই খুশি হয় আর হাসতে থাকে। এরপরে বিক্রমও সারা গ্রামে বুঝিয়ে বলে যাতে পুকুরে নোংরা না ফেলে। এর ফলে সারা গ্রাম পদ্মপুকুরের আতঙ্ক থেকে মুক্তি পায়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা।